আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেহেদী আশিক চৌধুরী। আশা করি সাউন্ড শোনা যাচ্ছে ঠিকমতো। আজকে আপনাদের সাথে আমাদের ডিসকাস করার কথা নিওপ্লাসিয়া। তো আপনারা শুনতে পারলে প্লিজ কমেন্টে লিখবেন যে আপনারা শুনতে পাচ্ছেন, বা সাউন্ডে কোনো সমস্যা হলে কমেন্টে লিখবেন, আমি বুঝতে পারবো তাহলে। আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম, আমি আসলে প্যাথোলজি বলতে বুঝতাম যে ব্লাড, ইউরিন, এসব বুঝতাম। এটা আমি হিস্টোপ্যাথোলজি কি সাইটোপ্যাথোলজি কি এটা আমি খুব একটা বুঝতাম না। অমনোযোগী ছিলাম, এটা আমার নিজের ফল্ট। তো হিস্টোপ্যাথোলজিস্টকে আপনি অ্যাকচুয়ালি কোন রুগীটা দিবেন, তাদের কাজটা কি? প্যাথোলজির কাজটা আমরা জানি। হিস্টোপ্যাথোলজিস্টকে ধরেন একটা পেশেন্টের থাইরয়েড সোয়েলিং হয়েছে, তার একটা ব্রেস্ট লাম্প হয়েছে, তার শরীরে যে কোনো একটা সোয়েলিং হয়েছে, ইভেন শরীরের ভিতরে লাংসে একটা সোয়েলিং, প্যানক্রিয়াসে, অ্যাবডোমেনে, আমি জানি না, আমি এটা ডায়াগনোসিস করার জন্য একজন হিস্টোপ্যাথোলজিস্টকে দিব। সে পরবর্তীতে আমি যদি কনফার্ম করতে চাই, আমি এটাকে কেটে হিস্টোপ্যাথোলজি করব। এই কাজটাও করবেন হিস্টোপ্যাথোলজিস্ট। আমার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, আমরা আলাপ করছিলাম যে হিস্টোপ্যাথোলজিস্টের কাজটা কি। হিস্টোপ্যাথোলজিস্টকে আপনারা একটা রিসেক্টেড স্পেসিমেন পাঠাবেন টু গেট দ্য ফাইনাল ডায়াগনোসিস। ধন্যবাদ, আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আপনারা সবাই আছেন, অনেক ধন্যবাদ। তার মানে হিস্টোপ্যাথোলজি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস। আপনি হিস্টোপ্যাথোলজি স্পেসিমেনটা কীভাবে পাঠাবেন? 10% ফরমালিনে পাঠাবেন। প্লিজ এটা মনে রাখেন, আপনার পরীক্ষার জন্য, আপনার অ্যাজ এ ডক্টর, আপনার কাজের জন্য, আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের অবজেক্টিভের জন্য, সব কিছুতেই কিন্তু আপনার এই জিনিসটা খুবই লাগবে। 10% ফরমালিন, এটা মনে রাখবেন, এটাতে করে আপনি পাঠাবেন। তাহলে হিস্টোপ্যাথোলজি কেন আমি ফাইনালি করি? দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস। এটাও একটা পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস, দ্যাট ইজ হিস্টোপ্যাথোলজি। এখন কথা হচ্ছে, সবসময় তো গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস লাগে না, তাই না? আপনি যদি নিউমোনিয়া ডায়াগনোসিস করেন, আপনি তো একটা চেস্ট এক্সরে করেই ডায়াগনোসিস করতে পারবেন। গোল্ড স্ট্যান্ডার্ড তো সব কিছুতে দরকার নাই। আমি তো কোনো গোল্ড স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ছিলাম না, আমি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ছিলাম। তারপর যখন আপনি একটা ম্যালিগন্যান্সি বলবেন, মূলত একটা ক্যান্সার বলতে হলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ নিশ্চয়তার সাথে বলতে হবে। বারবার ডিসকানেক্ট হচ্ছে। সো এই জন্য নিওপ্লাসিয়াটা আর্গুয়েবলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন আওয়ার প্যাথোলজি। কারণ ম্যালিগনেন্সি বলার জন্য হিস্টোপ্যাথোলজির কোনো বিকল্প নেই, আমাদের করতেই হবে। তাহলে আমরা নিওপ্লাসিয়া আমাদের প্রফে কতটুকু লাগবে, আমরা সেটাই আজকে একটু ডিসকাস করার চেষ্টা করবো কনসাইজ ওয়েতে। ফার্স্ট এই ডেফিনেশন তো কনসাইজ করার কিছু নাই, যা আছে সেটাই আমাদের একটু ভেঙে ভেঙে পড়লে মনে থাকবে। নিওপ্লাসিয়া ইজ দ্য অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস and is uncoordinated with that of normal tissue and persist in the same excessive manner even after cessation of the stimuli that evoke the change. আপনি যদি পার্ট পার্ট করে পড়েন, আপনার কিন্তু মনে থাকবে। এই ডেফিনেশনটা দিয়েছেন স্যার রুপার্ট উইলিস। এখন নিওপ্লাসিয়া মানেই তো খারাপ না, তাই না? বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে। আমার পরীক্ষার নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট। প্রথম ডিফারেন্স হচ্ছে বিনাইন ইজ অলওয়েজ ওয়েল ডিফারেন্সিয়েটেড। ম্যালিগন্যান্ট কি? আপনারা বলেন পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, অনেকে বলেন। অ্যান্সারটা হবে ওয়েল টু পুয়ার, কারণ ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমাও কিন্তু হয়। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন কি, এটাও তো একটু জেনে নেই আমরা এই সুযোগে। ডিফারেন্সিয়েশন মিনস ডিগ্রি অফ রিজেম্বলেন্স অফ এ টিউমার সেল উইথ ইটস নর্মাল কাউন্টারপার্ট। একটা লাইপোমার সেল একটা অ্যাডিপোসাইটের সাথে কতখানি মেলে। যদি এটা মোর দেন 75% মেলে, ওয়েল ডিফারেন্সিয়েটেড। 75 to 50 হলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। 50 to 25 হলে পোরলি ডিফারেন্সিয়েটেড। 25-এর কম হলে এটা আনডিফারেন্সিয়েটেড। তাহলে এই যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা যে টিউমারের জাস্টিফিকেশনটা করি, ইভ্যালুয়েশন কীভাবে? স্টেজিং মিনস এক্সটেন্ট অফ স্প্রেড, TNM সিস্টেমে করি। টিউমার সাইজ, নোডাল মেটাস্টেসিস, লিমনোর ইনভলভমেন্ট, অথবা ডিস্টাল মেটাস্টেসিস, এম ফর ডিস্টাল মেটাস্টেসিস। তাহলে টিউমারের গ্রেডিং মানে কি? ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, স্টেজিং মানে এক্সটেন্ট অফ স্প্রেড। আমরা ডিফারেন্স পড়ছিলাম, ডিফারেন্সিয়েশন হলো বিনাইন এবং ম্যালিগন্যান্টের মধ্যে। নেক্সট ডিফারেন্স হচ্ছে রেট অফ গ্রোথ। বিনাইন স্লো গ্রোয়িং, নো ডাউট। ম্যালিগন্যান্ট কি ফাস্ট গ্রোয়িং? নো, দ্য ওয়ার্ড শুড বি ইউরেটিক। আপনারা এই ওয়ার্ডটা মনে রাখেন, ERRATIC। ইউরেটিক মিনস কখনো র্যাপিড, কখনো স্লো। লিম্ফোমা ইজ এ র্যাপিড গ্রোয়িং ম্যালিগন্যান্সি। ব্রেস্ট কোলন ক্যান্সার আর স্লো গ্রোয়িং ম্যালিগন্যান্সি। এই গ্রোথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রোথের উপর ডিপেন্ড করে আপনি টিউমারটাকে কিল করতে পারবেন কিনা। আমরা যে অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো ইউজ করি, এরা কাজ করে রেপ্লিকেটিভ পুলের উপর। টিউমারের যেই পোর্শন রেপ্লিকেশনে থাকে
সেটাকে মারে। তার মানে র্যাপিড গ্রোয়িং টিউমারের ম্যাক্সিমাম পোর্শন রেপ্লিকেটিভ পুলে থাকে সাচ এস লিম্ফোমা, সো এটার কিন্তু কিওর হওয়া ইজিয়ার। হোয়ারেস ব্রেস্ট কোলন যেগুলো খুব স্লো গ্রোয়িং, এগুলোর কিওর হওয়া ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। দ্যাটস ওয়াই আর্লি ডায়াগনোসিস রিকোয়ার্ড, দ্যাটস ওয়াই হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি কামস ইন। নেক্সট ডিফারেন্স কি? ইনভেশন। দুইটা একসাথে বলে ফেলি, ইনভেশন মেটাস্টেসিস। ইনভেশন মেটাস্টেসিস বিনাইনে নাই, ম্যালিগন্যান্টে আছে। ইনভেশন মানে কি? when a malignant tumor extend to its surrounding structure. Metastasis মানে কি? when a malignant tumor extend to a site discontinuous with its primary site. তিনটা রুটে মেটাস্টেসিস হয়। কার্সিনোমা হলে হেমাটোজেনাস, সার্কোমা হলে লিমফ্যাটিক, কার্সিনোমা হলে লিমফ্যাটিক রুট, সার্কোমা হলে হেমাটোজেনাস, অথবা দুইটাই যেতে পারে ডিরেক্ট বডি সিডিংয়ের মাধ্যমে, মোস্ট কমনলি এটা। তাহলে আমরা জেনে গেলাম চারটা ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট, ডিফারেন্সিয়েশন, রেট অফ গ্রোথ, ইনভেশন, মেটাস্টেসিস। আপনারা চারটাই বলবেন, রবিন স্যার চারটা আছে। আপনারা এর বাইরে কিছু বলেন, যেমন বলেন যে বিনাইনে ক্যাপসুল আছে ম্যালিগন্যান্টে নাই, তখন কিন্তু কোয়েশ্চেন করবে যে তাহলে কোন বিনাইনে ক্যাপসুল নেই। যেমন হেমানজিওমার কিন্তু ক্যাপসুল নেই, আবার অনেক ম্যালিগন্যান্ট টিউমারের সিরো ক্যাপসুল আছে। তো এগুলো দরকার নেই বলার, আপনি রবিন স্যার চারটাই বলেন। এরপরে যদি আপনাকে বলে আচ্ছা ক্যাপসুল আছে কি নাই, কোনটা আছে, আপনি কোয়েশ্চেন ইনভাইট করেন। আপনার ভাইভাতে টাইম পাস হচ্ছে, আপনার কোয়েশ্চেন কমে যাচ্ছে, আপনার জানা টপিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি সেখানেই থাকেন, তাহলে আপনি চারটা ডিফারেন্সেই শেষ করেন। তাহলে এই যে আমরা বললাম কার্সিনোমা সার্কোমা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই দুইটার ডিফারেন্স। আমরা জানি কার্সিনোমা মিন্স ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজিং ফ্রম এপিথেলিয়াল টিস্যু, সার্কোমা মিন্স ম্যালিগন্যান্ট টিউমার অ্যারাইজিং ফ্রম কানেকটিভ টিস্যু। এই দুটোর কী কী ডিফারেন্স করতে পারি? কার্সিনোমা মোর কমন, সার্কোমা লেস কমন। কার্সিনোমা ওল্ডার এজে হয়, সার্কোমা কিন্তু ইয়াঙ্গার এজে হয়। কার্সিনোমা ছড়ায় কোন রুটে? লিমফ্যাটিক। সার্কোমা ছড়ায় ব্লাড। তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস আপনাদের মনে হয়? অবশ্যই সার্কোমা, ব্লাড তো বডি সব জায়গায় যায়। তাহলে কোনটা বেশি ওর্স প্রগনোসিস বা র্যাপিড প্রগনোসিস? সার্কোমা, কার্সিনোমারটা কম। কার্সিনোমা রেডিও সেন্সিটিভ, সার্কোমা কিন্তু লেস রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট মোস্টলি। তাহলে অনেকগুলো ডিফারেন্স পেয়ে গেলাম কার্সিনোমা সার্কোমার মধ্যে। এখন এই যে নোমেনক্লেচারটা, আপনারা যদি অ্যানাটমি দেখেন কত ইম্পর্ট্যান্ট, আপনারা যদি বডির কোথায় কি লাইনিং আছে এটা মনে রাখেন, আপনি কিন্তু টিউমারের নাম ওইখান থেকেই মনে রাখতে পারবেন। যে কোনো বডি লাইনিংয়ের সাথে ওমা সাফিক্স, OMA, এটা যদি আমি অ্যাড করে দিই, এটা হয়ে যায় সেখানকার বিনাইন টিউমার। যেমন ফ্যাট সেল, লিপিডের বিনাইন টিউমার লাইপোমা, কার্টিলেজের বিনাইন টিউমার কন্ড্রোমা, অস্টিওরের বিনাইন টিউমার অস্টিওমা। তো এর মধ্যে কিছু আমরা ডিফারেন্স হয়, যেমন ধরেন পলিপ একটা আছে, এটাও একটা বিনাইন টিউমার। পলিপ আর প্যাপিলোমা আমরা রিটেন ভাইবা লাইক অর ভিলাস লাইক প্রজেকশন অ্যাবভ এ মিউকোসাল সারফেস, রাইট? কিন্তু দুটা ডিফারেন্স, আমি দুঃখিত ডিসকানেক্ট হচ্ছে। পলিপ প্যাপিলোমা ডিফারেন্স বলছিলাম। পলিপ হচ্ছে আইদার বিনাইন অর ম্যালিগন্যান্ট, প্যাপিলোমা অলওয়েজ বিনাইন। পলিপ প্রজেক্ট ইনটু এ লুমেন, প্যাপিলোমা কিন্তু প্রজেক্ট আউটসাইড। প্যাপিলোমা কিন্তু মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, আপনি বাইরে থেকে দেখে নাও বুঝতে পারেন এটা প্যাপিলোমা। অনেক সময় দেখবেন ঝুলে আছে, এটাকে স্কিন ট্যাগ বলে, অ্যাক্রোকোর্ডন বলে, নাও বুঝতে পারে, আমি অন্য কিছু ভাবলাম এটা নিউরোফাইব্রোমা লাইপোমা, মাইক্রোস্কোপের নিচে বুঝলাম এটা প্যাপিলোমা। সো দিস ইজ আ মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, বাট পলিপ কিন্তু ম্যাক্রোস্কোপিক। আপনি যখন গাট কাটবেন, গাট খুলেই আপনি খালি চোখেই দেখতে পারবেন পলিপ। সো পলিপ ইজ এ বোথ ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক। সো আমরা ডিফারেন্স পেয়ে গেলাম পলিপ আর প্যাপিলোমার মধ্যে। নেক্সট তাহলে ওমা দিয়ে বিনাইন হয়। নেক্সট আপনাকে যে কোশ্চেনটা করবে যে ওমা আছে তারপরেও ম্যালিগন্যান্ট কী কী? সেমিনোমা, লিম্ফোমা, মেলানোমা, মেসিথোলিওমা। অবশ্যই আপনারা লিম্ফোমা সেমিনোমা নিয়ে প্রায় কনফিউজ করেন, আমি দেখেছি আপনারা মনে বিনাইন বলে ফেলেন। লিম্ফোমা, সেমিনোমা, মেলানোমা, মেসিথোলিওমা, ওমা আছে বা দিজ আর ম্যালিগন্যান্ট। প্লিজ রিমেম্বার দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার জিজ্ঞেস করি। আবার ওমা আছে বা টিউমারই না, এরকমও কিন্তু আছে। কোরিস্টোমা, হামারটোমা। কোরিস্টোমা মানে কি? কোরিস্টোমা মানে হচ্ছে নর্মাল টিস্যু অ্যাবনর্মাল সাইট। যেমন প্যানক্রিয়াটিক টিস্যু স্টোমাকে পেলেন, এখানে আমি কি সন্দেহ করব? আমি সন্দেহ করব মেটাস্টেসিস প্যানক্রিয়াস থেকে স্টোমাকে। বাট ইফ আই লুক ক্লোজলি, ইফ আই লুক কনজার্ভলি, দ্যাট দিস প্যানক্রিয়াটিক টিস্যু ইজ নর্মাল, দিস ইজ নট ম্যালিগন্যান্ট। সো আই হ্যাভ টু নো দেয়ার ইজ আ ফেনোমেনন কল কোরিস্টোমা অথবা হেটেরোট্রোপিয়া বলে। আর হামারটোমা মিন্স ডিসঅর্গানাইজ টিউমার লাইক মাস ইন্ডিজিনিয়াস টু দ্য সাইট অফ অরিজিন, যেখানে সেখানেই আছে, একটু ডিসঅর্গানাইজড হয়ে গিয়েছে, এই জন্য মনে হচ্ছে টিউমার, বাট দিজ আর মিসনোমার্স, দিজ আর নট টিউমার্স। তাহলে সব টিউমারই তো সাধারণত একটা জার্ম লেয়ার থেকেই ওঠে, তাই না? আমরা তো ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। ইফ দ্যার ইজ এ টিউমার দ্যাট অ্যারাইজ ফ্রম মোর দ্যান ওয়ান জার্ম লেয়ার, সামটাইম অল থ্রি, ইট ইজ কল্ড টেরাটোমা। মনে রাখবেন,
একটা টিউমার যখন এগুলো হচ্ছে ডিফারেন্স নর্মালের ডেভিয়েশন। সো টেরাটোমা যত ম্যাচিউর হবে তত বিনাইন, যত ইম্যাচিউর হবে তত ম্যালিগন্যান্ট, এটাও বুঝলাম। এখন অ্যারাইজিং তো বুঝলাম। এখন যদি এই যে এপিথেলিয়াল মেসেনকাইমাল দুইটা কম্পোনেন্টই থাকে একটা টিউমারে, এটাকে কি বলবো? এটাকে বলবো মিক্সড টিউমার। দ্য মোস্ট কমন এক্সাম্পল ইজ প্লিওমরফিক অ্যাডেনোমা অফ সালাইভারি গ্ল্যান্ড, বিনাইন মিক্সড টিউমার। ম্যালিগন্যান্ট হয় যেমন ম্যালিগন্যান্ট মিক্সড মুলারিয়ান টিউমার, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ওভারি। মিক্সড টিউমার কিন্তু এক জায়গা থেকে ওঠে। এটার ডেফিনেশনটা হচ্ছে ডাইভার্জেন্ট ডিফারেন্সিয়েশন অফ এ সিঙ্গেল নিওপ্লাস্টিক ক্লোন অ্যালং টু লিনিয়েজ। দুটা আলাদা জায়গা থেকে উঠছে না, ঠিক আছে? যে এই যে ডিফারেন্সিয়েশনের উপরে আমরা গ্রেডিং করি, হোয়াট ইফ ডিফারেন্সিয়েশন ইজ লস? দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েশন। দিস টার্ম ইজ কল্ড অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া ইজ দ্য হলমার্ক অফ ম্যালিগন্যান্সি। মনে রাখবেন, মেটাস্টেসিস ইজ দ্য শিওরেস্ট সাইন অফ ম্যালিগন্যান্সি। দুইটা কিন্তু আলাদা। হলমার্ক সব জায়গায় একটু মনে রাখতে হবে। যেমন নেক্রোসিসের হলমার্ক হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ, অ্যাকিউট ইনফ্লামেশনের হলমার্ক হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি, হিলিংয়ের হলমার্ক হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু। সেভাবেই নিওপ্লাসিয়ার হলমার্ক হচ্ছে অ্যানাপ্লাসিয়া। বাট শিওরেস্ট সাইন অফ ম্যালিগন্যান্সি ইজ মেটাস্টেসিস। সো এই অ্যানাপ্লাসিয়ার ফিচার কী কী? আপনারা যখন সিস্টেমিক প্যাথোলজিতে বিভিন্ন ক্যান্সারকে ডেসক্রাইব করবেন, আপনারা এই অ্যানাপ্লাসিয়ার ফিচারগুলো বলে দিলেও কিন্তু আপনার ভুল হবে না, আপনি পাস করে যাবেন। সুতরাং একটা ম্যালিগন্যান্ট সেলের ক্রাইটেরিয়া বা অ্যানাপ্লাসিয়ার ফিচার আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা সার্জারিতেও ধরবে, আমরা তো ধরবই, ভবিষ্যতেও লাগবে। কি কি? প্লিওমরফিজম, অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, অ্যাটিপিক্যাল বিজার মাইটোসিস, লস অফ পোলারিটি অ্যান্ড আদার চেঞ্জ সাচ এস টিউমার জায়ান্ট সেল অর নেক্রোসিস। তাহলে এই পাঁচটা জিনিস মনে রাখবেন: প্লিওমরফিজম, অল্টার নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, লস অফ পোলারিটি, অ্যাটিপিক্যাল বিজার মাইটোসিস। ইনক্রিজ মাইটোসিস না, অ্যাটিপিক্যাল বিজার হইতে হবে, কারণ ইনক্রিজ মাইটোসিস বডিতে নর্মালিও থাকে, স্কিন, গাট, এপিথেলিয়াম নর্মালিও থাকে, অ্যান্ড আদার চেঞ্জেস। সো দিজ আর কল্ড অ্যানাপ্লাসিয়া। আরেকটা টার্ম আছে ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া মানে কি? ডিসপ্লাসিয়া মানে হচ্ছে লস অফ ইউনিফর্মিটি অ্যান্ড আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন অফ এ সেল। আমাদের বডিতে সেলগুলোর একটা ওরিয়েন্টেশন থাকে, নিচেরগুলা ভার্টিক্যাল, উপরেটা হরাইজন্টাল, এটা লস হয়ে যাবে। দিস ইজ কল্ড ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া ইজ দ্য আর্লিয়েস্ট স্টেজ অফ এ ম্যালিগন্যান্ট চেঞ্জ। আপনারা বডির যেখানেই ম্যালিগন্যান্সির প্যাথোজেনেসিস বা স্টেপ বলবেন, আপনারা একটা কমন স্টেপ মনে রাখবেন: নর্মাল সেল, যে কোনো স্টিমুলায়ের কারণে হাইপারপ্লাসিয়া অর মেটাপ্লাসিয়া, দুইটার একটা হবে, হাইপারপ্লাসিয়া অর মেটাপ্লাসিয়া। সেখান থেকে প্রোগ্রেস করে হবে ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া যখন ফুল থিকনেসকে ইনভলভ করবে, এটাকে বলবো অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া যখন সম্পূর্ণ 100% হয়ে যাবে, এটাকে বলবো অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া যখন ফুল থিকনেসকে ইনভলভ করবে, এটাকে বলবো ইনসিটু কার্সিনোমা। এটা যখন বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করবে, এটাকে বলবো নিওপ্লাসিয়া। তাহলে কি হলো? নর্মাল সেল, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, ইনসিটু কার্সিনোমা, কার্সিনোমা। আপনি শরীরে যেখানেই বলেন, আপনি কিন্তু এই কমন পাথওয়েটা বলতে পারবেন, এটা আপনার ভুল হবে না। তার মানে এখানে আমরা একটা শর্ট নোট পড়ে ফেলি: হোয়াট ইজ কার্সিনোমা ইনসিটু? আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি হোয়াট ইজ কার্সিনোমা ইনসিটু। হোয়েন ডিসপ্লাস্টিক সেল ইনভলভ দ্য হোল থিকনেস অফ দ্য এপিথেলিয়াম বাট ডাজ নট ক্রস দ্য বেসমেন্ট মেমব্রেন। আমরা বুঝে গিয়েছি। এটার খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা ইনসিটু, পিআইএন, প্রোস্টেটিক ইন্টারভিথেলিয়াল নিওপ্লাসিয়াম। স্কিনে হতে পারে ইনসিটু কার্সিনোমা, বাওয়েন ডিজিজ। অ্যাডেনোকার্সিনোমা লাঙে হতে পারে অ্যাডেনোকার্সিনোমা ইনসিটু। তো আমরা অনেকগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের টিউমারে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু টপিক বলা হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটু এপিডেমিওলজির দিকে যাই, এপিডেমিওলজি বা কমিউনিটি মেডিসিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কেন জানি এই টপিকটাকে একটু উপেক্ষা করি। আমাদের এখন আসলে এই পরিস্থিতিতে আমরা মনে বুঝতে পারছি যে এটা কত ইম্পর্টেন্ট, তাই না? আমাদের জানতে হবে কোনটা বেশি হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের ইভ্যালুয়েশন আগাতে হবে। তাহলে ছেলেদের কোন ক্যান্সারটা বেশি হয়? ছেলেদের বেশি হয় প্রোস্টেট ক্যান্সার, মেয়েদের বেশি হয় ব্রেস্ট ক্যান্সার, যার যেটা আছে। বাট বোথ ডাই মোস্টলি ফ্রম লাং কার্সিনোমা। এটা মনে রাখবেন, লাং ক্যান্সার কিন্তু কজ অফ ডেথ, দুইজনের ক্ষেত্রে সর্বোচ্চ কজ অফ ডেথ। এখন ক্যান্সারের তো আমরা কজ বের করতে পারি না, তাই না? আমরা ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর বলি, কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। সেগুলো কি কি হতে পারে? এক নাম্বার হবে ফ্যামিলিয়াল। কিছু ফ্যামিলিয়াল ক্যান্সার থাকে, এটা বংশগতভাবে চলে আসছে, অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্নে চলে আসছে। যেমন ধরেন অ্যাডেনোমেটাস পলিপোসিস কোলাই, তারপরে রেটিনোব্লাস্টোমা। কিছু অটোজোমাল ইনহেরেন্ট প্যাটার্নে চলে আসে, যেমন ধরেন জেরোডার্মা পিগমেন্টোসাম, ফানকোনি অ্যানিমিয়া, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে ম্যালিগন্যান্সি হয়।
কিছু থাকে শুধু ফ্যামিলিয়াল ক্যান্সার, যেমন ব্রেস্ট, কোলন, এগুলোর ফ্যামিলি হিস্ট্রি থাকলে এগুলো হয়ে যায়। তো আরেকটা হিউজ টপিক হচ্ছে মলিকুলার জেনেটিক্স অফ ক্যান্সার। জেনেটিক্স অনেকভাবে দায়ী, বলা হচ্ছে ভবিষ্যতে ক্যান্সারের ডায়াগনোসিস হিস্টোপ্যাথোলজি থেকে জেনেটিক্সের হাতে চলে যাবে, সেটাও হিস্টোপ্যাথোলজিস্টরাই করবে, কিন্তু মলিকুলার প্রোফাইলিংটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা লেকচারের শেষে আমরা এটা আস্তে ধীরে একটু আলাপ করব, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য আসলে এত ইম্পর্টেন্ট না। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে প্রফের পড়াটাকে গুছিয়ে নেওয়া। তো রিস্ক ফ্যাক্টরের পরে আমরা একটু ডিসকাস করব হোয়াট আর দ্য কার্সিনোজেন্স, কি কার্সিনোজেন দিয়ে আমাদের কি দিয়ে আমাদের ক্যান্সার হয়। রবিন্স একটা লাইন আছে, আমাদের যা বাংলায় বললে আমাদের যা পছন্দ বা আমরা যা করতে চাই মোটামুটি সবই কার্সিনোজেন। মানে যেটা ভালো লাগা সেটা আসলে ভালো করবে না, তাই না? আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি, ওই রকম আমাদের যেটা ভালো লাগে সেটা আমাদের ক্ষতি করে শেষ পর্যন্ত। তো কার্সিনোজেন কি আছে? মাইক্রোবায়োলজিক্যাল কিছু আছে, কেমিক্যাল আছে, রেডিওলজিক্যাল আছে। আমরা মাইক্রোবায়োলজিক্যালটা একটু বলে রাখি, কারণ এটা আমরা পরীক্ষায় খুব ধরি। কিছু ভাইরাস আছে, যেমন হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস, লিউকেমিয়া করে, নাম থেকে বুঝছি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাইকাল কার্সিনোমা করে। হেপাটাইটিস বি-সি ভাইরাস হেপাটোসেলুলার কার্সিনোমা করে। এপস্টেন বার ভাইরাস ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে, বার্কিটস লিম্ফোমা করে। এই চারটাই আমরা ভাইরাস জানি। একটাই ব্যাকটেরিয়া জানি যেটা কার্সিনোজেনিক, দ্যাট ইজ হেলিকোব্যাক্টার পাইলোরি। ইট কজেস গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। আপনারা অনেকেই জয়েন করেছেন, আপনারা অনেককে দেখছি। আপনারা কিছু জানতে চাইলে বা কিছু না বুঝলে প্লিজ কমেন্ট করুন, বা কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন। আমরা লেকচার নিয়ে মুভ অন করি। তো মাইক্রোবায়োলজিক্যালটা আমরা খুব কমনলি জিজ্ঞেস করি, এর বাইরে রেডিওলজিক্যালটা মাঝে মাঝে জিজ্ঞেস করি। যেমন কি রেডিয়েশনের কারণে কার্সিনোমা হতে পারে, এক্স রে, গামা রে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, আলট্রাভায়োলেট রে, সান রে যেটা আসছে। সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট রে হচ্ছে আলট্রাভায়োলেট সি, বাট এটা ওজোন লেয়ারে আটকে যায়, যে ওজোন লেয়ারটা আমরা ধীরে ধীরে নষ্ট করে ফেলছি, তাই না? এই জন্য আলটিমেটলি ক্যান্সার কিন্তু বেশি হয় আলট্রাভায়োলেট বি দিয়ে, কারণ এটা ওজোন লেয়ার থেকে চলে আসে, আটকায় না, এটা দিয়ে বেশি হয়। আর এর বাইরে আছে কেমিক্যাল কার্সিনোজেনেসিস। কেমিক্যাল কার্সিনোজেনেসিসটা আমাদের একটু ডিটেলসে জানতে হবে। আমরা এই নামগুলো পড়বো, ডিরেক্টলি অ্যাক্টিং, ইনডিরেক্টলি অ্যাক্টিং, কি কেমিক্যাল কার্সিনোজেন আছে। রবিন্সের চার্ট আছে, খুব বেশি আসে না। আমরা একটা আইডিয়া জেনে রাখি, ইনিশিয়েটর অ্যান্ড প্রোমোটার। ইনিশিয়েটর কি? যেটা দিয়ে ক্যান্সার শুরু হবে। প্রোমোটার হচ্ছে যেটা এটাকে ক্যান্সার মতো নিয়ে যাবে। আগে প্রোমোটার পরে ইনিশিয়েটর দিলে ক্যান্সার হবে না। আগে ইনিশিয়েটর দিয়ে অনেক পরে প্রোমোটার দিলে ক্যান্সার হবে না। শুধু ইনিশিয়েটর অ্যালোন, শুধু প্রোমোটার অ্যালোন ক্যান্সার হবে না। ইনিশিয়ালি ইনিশিয়েটর, একটা নির্দিষ্ট গ্যাপ পরে প্রোমোটার, দেন অনলি ইট উইল প্রোগ্রেস টু ম্যালিগন্যান্সি। তো মোস্ট কমন একটা কেমিক্যাল কার্সিনোজেন হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটা খুব কমনলি আসে স্মোকিং থেকে। এটা বলে যে স্মোকিংয়ের মধ্যে অলমোস্ট 1200 কেমিক্যাল কার্সিনোজেন আছে। সো প্লিজ ডোন্ট স্মোক, দ্যাট ইজ নট এ স্মার্ট থিং টু ডু। কেমিক্যাল কার্সিনোজেন সম্বন্ধে আমরা ডিটেলসে যাব না, এটা আমাদের খুব বেশি আসে না। আমরা কিছু শর্ট নোট জেনে নিই। কিছু শর্ট নোট আমাদের খুব বেশি আসবে, যেমন ধরেন ক্যান্সার ক্যাকেকশিয়া। What is this? It is the progressive loss of body weight and lean body mass associated with profound weakness, anorexia and anemia. ক্যাকেকশিয়া এমন একটা জিনিস সব ক্যান্সারে আপনি পাবেন। এটা দেখে আপনাকে প্রথম সন্দেহ করতে হবে, হাড়গোড় বের হয়ে আসে, এত শুকিয়ে যায় সে, এবং তার খিদা লাগে, সে খেতে পারে না। মানে আপনারা যদি এই পেশেন্টগুলোকে কখনও অঙ্কোলজি ওয়ার্ডে যে দেখেন, আমি একটা পেশেন্টকে বলতে শুনেছিলাম যে স্যার, আমি একবেলা যদি আরাম করে ভাত খেতে পারি, আমি মরে গেলেও আমার আফসোস নেই। তো এটা যে কি ভয়াবহ অ্যানোরেক্সিয়া, সে খেতে পারছে না, তার ক্ষুধা আছে, তার ইচ্ছা আছে, খেতে পারছে না। সো ক্যান্সার, এটা দিস এ ক্লিনিক্যাল এফেক্ট অফ ক্যান্সার, ভেরি ডেঞ্জারাস। একটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এটা কি? দিজ আর সিনড্রোম কমপ্লেক্সেস দ্যাট ক্যান নট বি রেডিলি এক্সপ্লেইন বাই লোকাল or distant spread of the tumor or by hormone produced by the tumor indigenous to the site from which the tumor arose. আমি টিউমার দিয়েও বুঝছি না, টিউমার হরমোন দিয়েও বুঝছি না। হাউএভার এখন কিন্তু আমরা বুঝে গিয়েছি কিছু হরমোন ইলাবোরেশনের জন্য হয়, তারপরে ডেফিনেশনটা আছে। এটার ইম্পর্টেন্স হচ্ছে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সামটাইম মে বি দ্য অনলি ডায়াগনস্টিক ক্লু। ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে ক্লাবিং হয়। এখন আপনি ক্লাবিংয়ের সব কজের মধ্যে আপনার ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে। রেসপিরেটরি কজ ছাড়া আপনাকে মাথায় রাখতে হবে, আই শুড ইভালুয়েট দ্য লাং ফর ক্যান্সার, আই শুড লুক ফর ক্যান্সার, দিস ইজ এ প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম।
সামটাইম ইট ক্যান বি ফ্যাটাল, যেমন ওভারিয়ান ক্যান্সারে হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়া রোগী মারাও যেতে পারে। দ্যাটস ওয়াই প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আমাদের একটু জানতে হবে, আমাদের চার্টগুলো মনে রাখতে হবে। এরকম আরেকটা কন্ডিশন, আমরা আরেকটা শর্ট নোট আসে, প্রি ক্যান্সারাস কন্ডিশন। দুটো একটু কাছাকাছি, একটা হচ্ছে ইনসিটু কার্সিনোমা আর একটা হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। এখন ইনসিটু মানে কিন্তু আমরা পড়ে ফেলেছি, ডিসপ্লাস্টিক সেল ইনভলভিং হোল থিকনেস অফ দ্য এপিথেলিয়াম। প্রি ক্যান্সারাস কি? এটা কিন্তু ডিসপ্লাসিয়া হয়নি, বাট এটা এমন একটা ডিজিজ যেটা থেকে পরবর্তীতে ডিসপ্লাসিয়া হওয়ার চান্স অনেক বেশি। এটার কিছু নাম আমরা শর্ট নোট বা ভাইভাতে জানতে চাই। আমরা যদি মুখ থেকে আসি, ফেসে লিউকোপ্লাকিয়া হয়, ওরাল ক্যাভিটিতে, ইসোফেগাসে ব্যারেট ইসোফেগাস হয়, স্টোমাকে গেলে ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস হয়, ইন্টেস্টাইনে গেলে আলসারেটিভ কোলাইটিস, লিভারে লিভার সিরোসিস, স্কিনে সোলার অ্যাক্টিনিক ক্যারাটোসিস, জেরোডার্মা পিগমেন্টোসাম, ডার্মাটোমায়োসাইটিস। তাহলে আমরা বেশ কিছু নাম পেলাম, এগুলো আমরা একটু মনে রাখবো। আর কার্সিনোমা এটা তো বয়স্কদের, তাই না? বাট ছোটদের কিছু ম্যালিগন্যান্সি হয়, এগুলো সাধারণত ইম্যাচিউর সেল, ব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, লিম্ফোমা। দিজ আর কল স্মল রাউন্ড ব্লু সেল টিউমার। এই সেলগুলোর সাইজ হয় স্মল, অ্যাকচুয়ালি স্মল না। আপনারা যদি অ্যাকচুয়াল রিজনটা মনে রাখেন, আমার মনে হয় সেটাই ভালো হয়। অ্যাকচুয়ালি এটা সাইটোপ্লাজম কম হয়, স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, এই জন্য এটাকে বলি স্মল। সাইজে কিন্তু স্মল না, সেলগুলো হয় রাউন্ড, স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম কম, এই জন্য নিউক্লিয়াস পুরোটা জুড়ে থাকে, নিউক্লিয়াসের রং হচ্ছে ব্লু, সো এটা দেখতে লাগে ব্লু। এই সবগুলো টিউমারই দেখতে স্মল রাউন্ড ব্লু, দ্যাটস ওয়াই একসাথে বলি স্মল রাউন্ড ব্লু সেল টিউমার বা চাইল্ডহুড টিউমার, চাইল্ডহুড ম্যালিগন্যান্সি। তাহলে আমরা মোটামুটি কিন্তু নিওপ্লাসিয়ার ইনিশিয়াল রিটেন ভাইবার অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আমরা আলাপ করে ফেলেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করেন। শুরুর দিকে মনে হয় কিছু করেছিলেন, আমি মিস করেছি, লেকচারের মধ্যে ছিলাম, আপনারা এখন করতে পারেন। এখন আমরা মুভ করব টিউমারের ডায়াগনোসিসে। দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ নিওপ্লাসিয়া। আশা করি আপনারা একটু মনোযোগ দিচ্ছেন নিশ্চয়ই। হাউ টু ডায়াগনোস টিউমার, হাউ টু ডায়াগনোস ম্যালিগন্যান্সি। টিউমার ডায়াগনোসিস করার জন্য আমাদের মূল অস্ত্র দুটা, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। তাহলে এইটা আমরা একটু ডিটেলসে বুঝবো। হোয়াট ইজ সাইটোপ্যাথোলজি, হোয়াট ইজ হিস্টোপ্যাথোলজি? সাইটোপ্যাথোলজি মিনস স্টাডি অফ সেল, হিস্টোপ্যাথোলজি মিনস স্টাডি অফ টিস্যু। খুব সহজ, কিন্তু বেশি বুঝতে কষ্ট না, তাই না? সাইটোপ্যাথোলজির কী কী টাইপস আছে? এক্সফোলিয়েটিভ, অ্যাব্রেসিভ, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজিটা কি? যেটা এক্সফোলিয়েট হচ্ছে, নিজে নিজে এক্সফোলিয়েট হচ্ছে। ধরেন স্পুটাম, এটা কিন্তু বের হয়ে আসছে। অ্যাসাইটিক ফ্লুইড, পেরিটোনিয়াল প্লুরাল ফ্লুইডের মধ্যে সেলগুলো এক্সফোলিয়েট করলে আমি দেখলাম, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। অ্যাব্রেসিভ সাইটোলজি কি? যেটা আমি অ্যাব্রেস করে নিয়ে আসবো, যেমন সার্ভাইকাল স্মেয়ার বা প্যাপস্মেয়ার। প্যাপস্মেয়ার সম্বন্ধে একটু কথা বলি। প্যাপস্মেয়ার ইজ দ্য সিঙ্গল মোস্ট সাকসেসফুল স্ক্রিনিং টেস্ট ইন দ্য হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স সিন্স ইট ওয়াজ ইনভেন্টেড ইন 1970। এটার কিন্তু এটা ড্রামাটিক্যালি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্ভাইকাল ক্যান্সারকে কমিয়ে দিয়েছে ইন দ্য অ্যাডভান্স কান্ট্রি, যেখানে এটা রুটিন স্ক্রিনিং টেস্ট। প্যাপস্মেয়ার কাদের করে? অসুস্থ মহিলাদের করে? নো, সুস্থ মহিলাদের করে। 23 উপরে প্রত্যেকটা সুস্থ মহিলার প্রতি 3 বছরে একবার প্যাপস্মেয়ার করা উচিত। হয় তাহলে 30 পরে সে প্রতি 5 বছরে একবার করবে, তাও যদি দুটো ভালো হয় আর করবে না। তার সাথে যদি এইচপিভি টেস্টিং করতে পারে বেটার, অন্তত অ্যাভেলেবল হলে প্যাপস্মেয়ারটা করা উচিত। তো এটা করে ওরা বিদেশে কিন্তু এটাকে প্রায় ইরাডিকেট করে ফেলেছে। আমরা এখন অনেক পাই, কারণ আমাদের সচেতনতার অভাব, আমরা করছি না, বা হিস্টোপ্যাথোলজিস্টের অভাব, সেটাও হতে পারে। তো আরেকটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটাও কিন্তু অত্যন্ত সুবিধাজনক একটা টেস্ট। কেন সুবিধাজনক আমি আপনাদের বলি। ধরেন একটা থাইরয়েড সোয়েলিং হয়েছে, একটা ব্রেস্ট লাম্প হয়েছে, বডির যে কোনো জায়গায় একটা সোয়েলিং হয়েছে, আপনি জানতে চান এটা কি ক্যান্সার, এটা কি নর্মাল। এখন যদি ধরেন একটা ব্রেস্ট লাম্প, এটা যদি আমি বলি ফাইব্রোঅ্যাডেনোমা, হুইচ ইজ দ্য মোস্ট কমন বিনাইন টিউমার, তাহলে কিন্তু পেশেন্টের হয়তো লাম্পেক্টমি করবে, বা হয়তো এটা যদি বেশি সাইজে বড় না হয় এটা রেখে দিবে, যে কিপ দ্য লাম্প, ওকে। আপনি কিছু ট্রিটমেন্ট আছে, ইভিনিং প্রিমরোজ অয়েল, এগুলো দিয়ে চেষ্টা করবে। বাট হোয়েন এভার দ্য সাইটোলজিস্ট সে দিস ইজ এ ম্যালিগন্যান্সি, তখন কিন্তু তার রেডিক্যাল মাস্টেক্টমি করতে হবে। তো এটার অনেক হিউজ ইমপ্লিকেশন আছে, তাই না? সে শি ইজ এ ইয়াং ওম্যান,
আমি একজনের অঙ্গহানি করব, এটা অনেক বড় ব্যাপার, তাই না? দ্যাটস ওয়াই সাইটোপ্যাথোলজি খুবই সেন্সিটিভ টেস্ট এবং খুবই হেল্পফুল টেস্ট। এটার কোনো অ্যানাস্থেশিয়া লাগে না, এটার পোস্ট প্রসিজার পেইন নাই, দেওয়ার সময় হয়তো একটু ব্যথা পায়, এটা একটু পরেই চলে যায়। এটা কোনো সুচার লাগে না, কোনো ক্লোজার দিতে হয় না, একটু চেপে রাখলে ব্লিডিংও বন্ধ হয়ে যায়। এটা আউট পেশেন্ট, পেশেন্ট আসলো করে চলে গেল। যদি খুব ইমার্জেন্সি হয় আমরা হয়তো মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিতে পারবো, ইফ ইট ইজ ইমার্জেন্সি লাইক দ্যাট। এভাবেও করা যায়। এটা রিলেটিভলি ভেরি চিপ। আমরা বিএসএম বোধ হয় 500 টাকায় হয়। তো এটা আমরা এত ইজি একটা টেস্ট, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, নট অ্যাজ এ টেস্ট। এটার নেগেটিভ সাইড এটাই, ইট হ্যাজ টু বি ডান বাই ভেরি কম্পিটেন্ট সাইটোপ্যাথোলজিস্ট, আদারওয়াইজ এখানে আমাদের পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্টের রেট বেড়ে যাবে। বাট ইন কম্পিটেন্ট হ্যান্ড দিস ইজ এ এক্সিলেন্ট ইনিশিয়াল ডায়াগনস্টিক প্রসিজার। পেশেন্টের কোনো ইন্টারভেনশন করতে হলো না, পেশেন্টকে কোনো মানে হিউজ খরচ দিতে হলো না, সব দিক দিয়ে সুবিধা। তাহলে আমরা সাইটোপ্যাথোলজি করতে পারি। ইভেন যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আমার এক স্টুডেন্ট, তার মায়ের পেটের ভিতরে কিছু একটা সোয়েলিং, আলট্রাসাউন্ডে আসছে যে অ্যাডনেক্সাল, সিটি স্ক্যানেও বলছে যে অ্যাডনেক্সাল সোয়েলিং, ডিফারেন্স করতে পারছে না যে কোথায় সোয়েলিংটা হয়েছে, এবং তার CA-125 রেইজড। তো তারা মোটামুটি ধরে নিয়েছে এটা একটা ওভারিয়ান কার্সিনোমা। তারা মানে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু সার্জন বলেছে যে আমি না জেনে পেট খুলব না, আমি আগে জানতে চাই এটা কী হয়েছে, ডায়াগনোসিস শিওর না হয় করবো না। তখন এটা একটা সিটি গ্যারেড এফএনএসি করা হলো। সিটি গ্যারেড এফএনএসি করে আসলো কি, বিনাইন একটা কন্ডিশন, পেট খুললো, অপারেশন করে বের করে আনলো, রুগী ভালো হয়ে বাসায় চলে গেল। এরকম আরও এক্সাম্পল আছে। আমরা পেটের মধ্যে পাচ্ছি মেটাস্টাসিস হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, পরবর্তী সেই মেডসগুলো কালেক্ট করে দেখা হলো এটা আসলে টিবি, অ্যান্টি-টিবি দেওয়া হলো, পেশেন্ট পুরো ভালো হয়ে বাসায় চলে গেল। তার মানে কি, সাইটোলজি কিন্তু আমরা ইন্টারনাল অর্গানেও করতে পারি। একটা লাংস, একটা লিভার, যে কোনো অ্যাডনেক্সাল অ্যাবনোমিনাল ম্যাস, কিডনি, যে কোনো জায়গায় কিন্তু আমরা সাইটোলজি করতে পারি উইথ দ্য হেল্প অফ ইমেজ গাইডেন্স। সিটি স্ক্যানের মাধ্যমে একজন হিস্টোপ্যাথোলজিস্ট কিন্তু একটা নিডল ঢুকায় সেখান থেকে নিয়ে আসতে পারবেন। সো দিস ইজ এ ভেরি গুড ডায়াগনস্টিক প্রসিজার। বাট অবশ্যই সাইটোপ্যাথোলজিরও কিছু নেগেটিভ সাইড আছে। সেটা কি? নেগেটিভ সাইডটা হচ্ছে ইট ইজ নট দ্য কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট অলওয়েজ হিস্টোপ্যাথোলজি, দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এখানে ইনভেশন বোঝা যায় না, এখানে শুধু সেলের ক্রাইটেরিয়া দেখে আমাদের বলতে হয়। তাহলে দুইটাই পেলাম, ইনভেশন বোঝা যায় না, দিস ইজ নট কনফার্মেটরি টেস্ট। তাহলে কনফার্মেটরি টেস্টটা কি? হিস্টোপ্যাথোলজি, দ্যাট ইজ বায়োপসি। আপনারা বায়োপসি শব্দের সাথে মনে হয় পরিচিত, তাই না? এখান থেকে কিন্তু আপনাদের প্রফের 2টা কোয়েশ্চেন খুব ধরবে। আপনি স্পেসিমেনটা কিসে করে পাঠাবেন? 10% ফরমালিনে পাঠাবেন। স্যালাইন না, ফ্রেশ না, নেভার। 10% ফরমালিনে পাঠাবেন। আদারওয়াইজ কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। একটা মানুষের একটা টিস্যু নষ্ট করা, এটা জাস্ট মেডিকেলি রং না, এটা ইটস আ সিন, তাই না? ইটস আ ক্রাইম। আপনার নিজের বিবেকের কাছে লাগবে। সো অবশ্যই মনে রাখবেন, যদি অনেক সময় গ্রামগঞ্জ অনেক জায়গায় হতে পারে প্রসিজার, প্লিজ 10% ফরমালিন রেডি রাখবেন যাতে টিস্যুটা নষ্ট না হয়। স্টেইন করবো কিসে? হেমাটক্সিলিন, ইওসিন। সাইটোপ্যাথোলজি প্রিজার্ভ করবো কিসে? 95% ইথাইল অ্যালকোহলে। সেটা স্টেইন করবো কিসে? প্যাপানিকুলো স্টেইন। তাহলে হিস্টোর ফিক্সেটিভ স্টেইন, সাইটোর ফিক্সেটিভ স্টেইন, এইটুকু আপনারা একটু মনে রাখেন, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম দ্য নেম অ্যান্ড দ্য এক্সাম্পলস, এটা আপনারা একটু মনে রাখেন টেকনিক্যাল প্রসিজারের মধ্যে। আরেকটা করি আমরা ফ্রোজেন সেকশন। এটা জানলে ভালো, সবসময় যে ধরবো। ফ্রোজেন সেকশনটা কি? ইন্ট্রাঅপারেটিভ ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্সি অ্যান্ড মার্জিন ক্লিয়ারেন্স। ধরেন শিওর হওয়া গেল না, সার্জন অপারেশনের মধ্যেই কিছু টিস্যু কেটে পাঠিয়ে দিবে, সেটাকে র্যাপিডলি ফ্রিজিং করে হিস্টোপ্যাথোলজিস্ট বলে দিবে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। যদি ম্যালিগন্যান্ট হয় সার্জন এক্সটেন্সিভ সার্জারি করবে, যদি বিনাইন হয় সার্জন ক্লোজ করে চলে আসবে। মার্জিনটাও দেখতে হবে, মার্জিন ইনভলভ করা। আরেকটা জায়গায় এটা করা হয় হার্শপ্রাং ডিজিজ, বাচ্চাদের গ্যাংলিওনিক মেগাকোলনে আমরা হার্শপ্রাং ডিজিজে আমরা গ্যাংলিওনিক সেল আছে কি নাই দেখার জন্য ফ্রোজেন সেকশন করি। তো এটা পারলে ভালো, এটা পারতেই হবে এমন না, এটা পারলে আপনার এক্সট্রা ক্রেডিট। এরপরে আপনাদের একটা কোয়েশ্চেন করবে যে হিস্টোপ্যাথোলজির পরে আরও কোনো অ্যাডভান্স টেস্ট আছে কিনা যেটা আমাদের আরও কনফার্ম করতে পারে। ধরেন হিস্টোপ্যাথোলজি করলাম, এখন আমরা একটা টার্ম পড়েছি তাই না, অ্যানাপ্লাসিয়া, যে লস অফ ডিফারেন্সিয়েশন। একদম করতে পারি ইমিউনো হিস্টোকেমিস্ট্রি টু ডায়াগনোসড অথবা টু ক্যাটেগরাইজ এ আনডিফারেন্সিয়েটেড টিউমার। নাম্বার 2, টু ক্যাটেগরাইজ এ মেটাস্টেটিক টিউমার।
মেটাস্টেস হয়েছে কোত্থেকে হয়েছে বুঝতে পারছি না, অ্যান্ড অলসো টু সি দ্য প্রোগনোসিস সাচ এস ইয়ার পিয়ার হার্ড টু নিউ ইন কেস অফ ব্রেস্ট কার্সিনোমা। তাহলে আমরা কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রিজগুলো পেয়ে গেলাম। এছাড়াও এখন আরও কিছু মলিকুলার প্রোফাইলিং করে, ডিএনএ মাইক্রোঅ্যারে করে, এগুলো অ্যাডভান্স টেস্ট, এগুলা ফ্লো সাইটোমেট্রি করে, এগুলো আমরা বলতে পারলে এনাফ। কিন্তু আমাদের মূলত হিস্টো সাইটো এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমাদের পরীক্ষার জন্য এটাকে আমাদের বলতেই হবে। বিনাইন ম্যালিগন্যান্টের বাইরে কিছু লোকালি ম্যালিগন্যান্ট টিউমার থাকে, এটাও একটা শর্ট নোট চলে আসে। হোয়াট আর দ্য লোকালি ম্যালিগন্যান্ট টিউমার? যেমন বেজাল সেল কার্সিনোমা, এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার, ডিস্ট্রাকটিভ টিউমার, বাট রেয়ারলি, অলমোস্ট নেভার মেটাস্টাসাইজ। তারপরে অ্যামিলোব্লাস্টোমা, এটা বিনাইনি বাট এটা লোকালি খুবই ডিস্ট্রয় করে, সো ইট ইজ অলসো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। জায়ান্ট সেল টিউমার অফ বোন, এটাও বিনাইন বাট এটা লোকালি ডিস্ট্রয় করে, দ্যাটস ওয়াই। ক্রেনিওফ্যারিঞ্জিওমা, তো আমরা পেয়ে গেলাম বেশ কয়েকটা, দিজ আর লোকালি ম্যালিগন্যান্ট টিউমার্স। তো মোটামুটি আমাদের কিন্তু নিওপ্লাসিয়ার ডিসকাশন শেষ, বেশ তাড়াতাড়ি শেষ হয়েছে। আমি আরও মনে করলাম যে বেশি সময় লেগে যাবে, তাড়াতাড়ি করি। তো এখন যেহেতু আমাদের ক্লাস টাইম এখন একটু আছে, আমরা একটু জেনেটিক্সটা আলাপ করবো। আপনাদের আগেই বলে দিই, এটা আমরা এতক্ষণ যা আলাপ করলাম এটা কিন্তু নিওপ্লাসিয়ার জন্য আলাপ হয়ে গিয়েছে, বেশ কনসাইজ ওয়েতে আলাপ হয়ে গিয়েছে। দ্য আইডিয়া ইজ দ্যাট যে প্রফও কিন্তু কনসাইজ হবে। আপনাদের মনে হচ্ছে যে আমাদের এই ডিসকাশনটা কনসাইজ, আমরা বেশি কথা বললাম, এত বড় একটা চ্যাপ্টার এত কম কথায় শেষ করছি, এটার কারণ হচ্ছে প্রফে তো এত ডিসকানেক্ট হয়েছিল। সো দ্য মেসেজ ইজ প্রফ ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম অফ দ্য অল। আপনার আইটেমের থেকে বিশ্বাস করেন আর নাই করেন, মানে আপনি বলতে পারেন যে আইটেমে তো স্যার পাস করাই দেবে, প্রফে পাস করাবে না, প্রফেও পাস করাবে। আপনারা যদি জানি না, এখানে টিচার স্টুডেন্টদের মধ্যে একটু লেগে যাবে, বলবেন যে যেটা পারি না স্যার সেটাই নাকি বেসিক। আসলে তো তা না, এই যে আমরা যেগুলো আলাপ করছি এগুলোই বেসিক। তো নিওপ্লাসিয়া থেকে কোশ্চেন যে কয়টাই থাকবে, না পারলে এটা স্যাররা একটু ডিসহার্টেন হয়, এটা আপনার জন্য একটু নেগেটিভ পয়েন্ট হয়ে যায়, কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কেস অফ হিস্টোপ্যাথোলজি। সো আপনারা চেষ্টা করবেন যে, আবার ডিসকানেক্ট হয়েছিল, আমি জানি না আপনারা কিভাবে থাকতে পারছেন, ম্যাক্সিমাম সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আশা করি এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ডেমো হিসাবে, তাই না? এটা কিন্তু লেকচার না, এটা হচ্ছে ডেমো। ওই পরীক্ষার আগে ফ্রেন্ডের কাছে ডেমোর দাম লেকচারের থেকে 10 গুণ বেশি, তাই না? তো আমরা ওইরকম একটা ডেমো তৈরির চেষ্টা করছি। আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু মেইন বইটা রিডিং দেন। আপনারা তো গাইড পড়বেন, আমি জানি, নো ডাউট, এটা দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আসলেও যদি বলে আপনারা গাইড পড়বেন, এটা কিন্তু খারাপ না। আমি গাইডকে ছোট করছি না, সে যে একটা সুন্দর করে যেই গাইড লিখেছে এটা তো তার ক্রেডিট, যে সে এমন একটা গাইড লিখেছে যেটা আপনি পড়ছেন, তাই না? আপনি যদি আমার লেকচার না শোনেন, এটা আমার ডিসক্রেডিট, আমি আপনাকে সহজ করে দিতে পারি নাই। কিন্তু আপনি যদি মেইন বইটা একদমই না পড়েন, এটা কিন্তু আপনার ডিসক্রেডিট। পুরো দুনিয়া তো এই মেইন বই পড়ছে, এটা তো স্টাবলিশ, এটা করে সবাই বড় বড় ডাক্তার হচ্ছে, নোবেল পাচ্ছে, রিসার্চ করছে, তাই না? কোভিডের রিসার্চ কিন্তু বাইরের দেশেই বেশি হচ্ছে, তারাই কিন্তু টিকা ভ্যাকসিনের কাছাকাছি চলে আসছে। আমরা তো রিসার্চে পিছিয়ে আছি, এটা তো মানতেই হবে। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে একটু মেইন বইটা আপনি মুখস্থ করেন গাইড থেকে, সমস্যা নাই, আপনি একবার মেইন বইটা রিডিং দেন, যাতে আপনি ভুলটা ধরতে পারেন, কনসেপশনটা একটু আইডিয়াটা ক্লিয়ার হয়, আপনি পিছিয়ে না পড়েন। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া এখন থেকেই শুরু হবে। আপনারা যেহেতু মেডিকেলে আসছেন, আপনারা সবাই ডাক্তার হবেন, ইনশাআল্লাহ সবাই ভালো ডাক্তার হবেন, কোনো সন্দেহ নাই, কেউ আগে আর কেউ পরে। আপনি যদি একটু সময় কম লাগাতে চান, আপনি যদি একটু রেগুলার সব কিছু শেষ করে ফেলতে চান, আপনি একটু মেইন বইটা রিডিং দেন। যে গাইড লিখেছে সে কিন্তু আরেকটা গাইড পড়ে গাইড লেখেনি, সে কিন্তু মেইন বই পড়েছে, মেইন বই পড়ে গাইড লিখেছে। তো আপনিও নিজেকে ওই পর্যায়ে নিয়ে যান, গাইডের পর্যায়ে না, গাইড রাইটারের পর্যায়ে নিয়ে যান নিজেকে। তো অনেক কথা হলো, আমরা একটু আবার সাবজেক্ট ম্যাটারে ফিরে আসি, সময় খুব বেশি নেই। আমরা জেনেটিক্সটা নিয়ে একটু বলবো, যেহেতু এটা একটা অ্যাডভান্স, এখন এটা নিয়ে খুব বেশি কাজ হচ্ছে রিসেন্টলি, জেনেটিক্স অনেক। তো আমরা যদি একদম মেইন কথাগুলো বলি, জেনেটিক্সের 4টা ফান্ডামেন্টাল কথা আছে ইন কেস অফ নিওপ্লাসিয়াতে। নাম্বার 1, নন লিথাল জেনেটিক ড্যামেজ, মানে কি, যে ড্যামেজ করবে বাট লিথাল, মেরে ফেলবে না সেলটাকে। নাম্বার 2, মনোক্লোনাল, মনে রাখবেন একটা ক্যান্সারে যদি 1 ট্রিলিয়ন সেলও থাকে, সেটা আসছে একটা সেল থেকে, একটা সিঙ্গেল কোন থেকে, মনোক্লোনাল, কোটি কোটি প্রলিফারেশন হচ্ছে। নাম্বার 3, ইন্টারাকশন অফ জিনস, আমাদের শরীরের জিন পড়ি না,
কিছু থাকে প্রোটো-অঙ্কোজিন যারা ক্যান্সার করে, কিছু থাকে টিউমার সাপ্রেস। দিস ফোর আর দ্য ফান্ডামেন্টালস অফ মলিকুলার কার্সিনোজেনেসিস: নন লিথাল জেনেটিক ড্যামেজ, মনোক্লোনাল ডিসকানেক্ট, ওকে উই আর ব্যাক, মাল্টিস্টেপ কার্সিনোজেনেসিস অ্যান্ড ইন্টারাকশন অফ জিনস। জিনসের ইন্টারাকশনগুলো আমরা যদি একটু ছোট করে বুঝি, কি কি আছে। প্রোটো-অঙ্কোজিন হচ্ছে ধরেন প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, যারা গ্রোথ ফ্যাক্টর। অ্যান্টি-অঙ্কোজিন এই নামগুলো আপনারা শুনেছেন, P53, APC, BRCA1-2। BRCA1-2 তো বিখ্যাত জিন, একজন সেলিব্রিটি তার সার্জারি করে ব্রেস্ট রিমুভ করে ফেলেছেন, কারণ উনি এটার মিউটেশন পেয়েছেন, মানে BRCA1-2 মিউটেশন হলে ব্রেস্ট কার্সিনোমা হয়। P53 এমন একটা জিন, এটা আমাদের একটু মনে রাখতে হবে, মোর দেন 50% ম্যালিগন্যান্সিতে এটার মিউটেশন হয়। আমরা মার্ভেলে পেয়েছি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, আমাদের বডির গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ান হচ্ছে P53। এটাকে বলাই হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম অথবা মলিকুলার পুলিশম্যান, খুব লুক্রেটিভ নাম আছে কিছু। কেন? যখনই বডিতে একটা সেল ড্যামেজ হওয়া শুরু করে, মিউটেশন হওয়া শুরু করে, এটা তিনটা কাজ করে। কি কি সেটা? আইদার সে সেল সাইকেলটাকে পার্মানেন্টলি অ্যারেস্ট করে দেয়, বন্ধ করে দেয়, অথবা টেম্পোরারিলি অ্যারেস্ট করে, অথবা কিল করে। কুইসেন্স, সেনেসেন্স, অ্যাপোপ্টোসিস, টেম্পোরারি অ্যারেস্ট, পার্মানেন্ট অ্যারেস্ট, কিলিং, প্রোগ্রাম কিলিং। এটার মাধ্যমে সে টিউমার প্রোগ্রেশনটাকে থামায় দেয়। সো P53 এই তিনটা কাজের জন্য এটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম। আর এই দুইটার ইন্টারাকশন আমরা যেহেতু বুঝে গেলাম, তাহলে এখন যদি আমি আপনাদের বলি যে কার্সিনোজেনেসিসের স্টেপগুলো বলেন, আমার মনে হয় আপনারা কিন্তু মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস স্টেপ বাই দিস টাইম বানিয়ে ফেলতে পারবেন নিজেরা। আমরা খুব সহজ করে মনে রাখি, ধরেন একটা নর্মাল সেল, সেখানে কিছু এনভায়রনমেন্টাল মাইক্রোবাল যাই হোক, এক্সটার্নাল কিছু স্টিমুলাই আসলো, সেলে কিছু ড্যামেজ হলো, তার সাথে কিছু সোমাটিক ড্যামেজ হবে। সোমাটিক ড্যামেজগুলো কি? মিউটেশনগুলো কি? অ্যাক্টিভেশন অফ প্রোটো-অঙ্কোজিন, ইনঅ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেসর জিন, অল্টারেশন অফ দ্য জিন রেগুলেটিং অ্যাপোপ্টোসিস। তার মানে কি? সেলের পলিফারেশন বাড়বে, সেলের ডেথ কমবে। এই দুইটা মিলে কি হবে? ক্লোনাল এক্সপ্যানশন হবে। ক্লোনাল এক্সপ্যানশনের সাথে আরও যদি কোনো মিউটেশন লাগে, সেই মিউটেশনটা প্রোগ্রেস করে হয়ে যাবে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম। খুব একটা কঠিন না কিন্তু। এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, তার সাথে এই তিনটা জিনের ইনফ্লুয়েন্স, দুইটা মিলে পলিফারেশন বাড়লো, ডেথ কমলো, ক্লোনাল এক্সপ্যানশন হলো, ম্যালিগন্যান্ট নিওপ্লাজম হলো। তো আশা করি আমরা এই কার্সিনোজেনেসিসটা স্টেপগুলো বলতে পারবো। মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস এভাবেই হচ্ছে। মিউটেশন ছাড়া কিছু চেঞ্জ হয়, এটা আরেকটু অ্যাডভান্স কথা, এটা হয়তো আমাদের প্রফে লাগবে না। উইদাউট মিউটেশন, যেমন ধরেন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ হিস্ট্রি। ওকে, উই আর ব্যাক এগেইন ফর দ্য 100 টাইমস। এবার শেষ করে দিব আরেকবার ডিসকানেক্ট হওয়ার আগে। তো আমরা মলিকুলার কার্সিনোজেনেসিস এই সবগুলোর উপরে আমরা কিছু এখন মলিকুলার হলমার্কও পেয়েছি। ক্যান্সারের হলমার্ক যেরকম অ্যানাপ্লাসিয়া, আমরা কিছু মলিকুলার হলমার্কও পেয়েছি। সেই মলিকুলার হলমার্কগুলোকে আমরা একটু নাম মনে রাখবো। লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়াল, সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, insensitivity to growth inhibitory signal, evasion of apoptosis, sustained angiogenesis, ability to invade and metastasize, and DNA mismatch repair or defective DNA damage. এই 6টা বা 7টা জিনিস হচ্ছে আমাদের মলিকুলার হলমার্ক অফ ম্যালিগন্যান্সি। এটা আমাদের একটু ভালো পারলে আপনাদের জিজ্ঞেস করবে। তাহলে যাই হোক, জেনেটিক্সটা বললাম, এটা আমাদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট অবশ্যই ডেফিনেশন, ডিফারেন্স বিটুইন বিনাইন ম্যালিগন্যান্ট, ডিফারেন্স বিটুইন কার্সিনোমা সার্কোমা, ডায়াগনোসিস অফ টিউমার। এই 4টা আমার একদম প্রথমত আমার পরীক্ষার জন্য লাগবেই, খুবই লাগবে। গ্রেডিং কি, তারপরে হচ্ছে বিভিন্ন টার্ম, গ্রেডিং কি, স্টেজিং কি, অ্যানাপ্লাসিয়া কি, ডিসপ্লাসিয়া কি, কার্সিনোমা ইন সিটু কি, এই শর্ট নোটগুলো। আর জেনেটিক যদি আপনারা ভালো পারেন। আমরা কিন্তু একদম লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটু কোয়েশ্চেন দেখার চেষ্টা করবো, আর আপনারা বলতে পারেন যে আমাকে বলতে পারেন যে নেক্সট আপনারা কি ক্লাস করতে চান, যদি আপনারা করতে চান। আচ্ছা, একজন জেনেটিক নিয়ে বলতে চেয়েছে, তো বলেছি, অলরেডি বলে ফেলেছি। সামারি প্লিজ স্যার, একটা সামারি প্লিজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যান্সার অ্যান্ড টিউমার? একজন বলেছে। আচ্ছা, টিউমার ইজ এনি সোয়েলিং, রাইট? এনি সোয়েলিং ইজ টিউমার।
আমরা কিন্তু ইনফ্লামেশনের 5টা কার্ডিনাল সাইনের একটা ছিল টিউমার, ক্যালো, রুবর, ডলর, টিউমার, ফাংশলিসা। আর ক্যান্সার ইজ ম্যালিগনেন্ট টিউমার। সোয়েলিং হলেও এটা এখন আমরা আসলে নিওপ্লাসিয়ার হিসাবে ইউজ করি। ক্যান্সার ইজ ম্যালিগনেন্ট টিউমার। একজন জিজ্ঞেস করেছে জেনেটিক্স নিয়ে জানতে চেয়েছে। জেনেটিক্স আমরা বলেছি। একজন বলেছে নো প্রবলেম, একজন বলেছে যেটা পারি না ওইটাই বেসিক। যে কোয়েশ্চেন না পারি ওটার জন্যই মন খারাপ করে টিচাররা। মন তো একটু খারাপ হয়, ধরেন এই যে 1 ঘন্টা ধরে বললাম আপনাদের, এত শর্ট করে বললাম, তাই না? নিওপ্লাসিয়া তো একটা হিউজ চ্যাপ্টার, আমরা মোটামুটি 40-45 মিনিট আলাপ করলাম। এরপরেও যদি আপনি কিছুই না বলেন তখন তো একটু মন খারাপ হবে। তো এটার জন্য আপনারা মন খারাপ করেন না, আলটিমেটলি পরীক্ষায় পাশ করে গেলেই হইল। মন এমনি ভালো হয়ে যাবে, আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। স্টুডেন্টরা যখন পাশ করে তখন নিজের পাশ করার মতো আনন্দ হয়। আর আপনারা যদি খারাপ করেন এটার দায়িত্ব আমাকে নিতেই হবে, তাই না? এই জন্যই মন খারাপ হয় যে আমি পারি নাই। আপনাদের উপর মন খারাপ হয় না, নিজের উপর মন খারাপ হয়। টিউমার গ্রেডিং অ্যান্ড স্টেজিং আমরা বলেছি, তারপর আরেকবার বলি। গ্রেডিং মিন্স ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। গ্রেড 1, 2, 3, 4, 75-এর বেশি হলে ওয়েল ডিফারেন্সিয়েটেড, 75 to 50 হলে মডারেট, 50 to 25 পোরলি, 25-এর নিচে হলে আনডিফারেন্সিয়েটেড। আর স্টেজিং হচ্ছে এক্সটেন্ট অফ স্প্রেড। এক কথায় বলে দিবেন, এজেসিসি, আমেরিকান জয়েন্ট অফ ক্যান্সার কমিটি, তারা টিএনএম স্টেজিং করে দিয়েছে। টিউমার সাইজ, নোডাল ইনভলভমেন্ট, দ্যাট ইজ লিম্ফ নোড, অ্যান্ড ডিস্ট্যান্ট মেটাস্টেসিস। আর কি কোশ্চেন আছে? লাইফটা সেভ রাখলে ভালো হয়। আচ্ছা, এক্সিসের ছোটো ভাইদের বলছি, লাইফটা সেভ রাখলে ভালো হয়। ট্রাম্পও বলছে গাইড। এটা এটা হইতেই পারে, ট্রাম্পের পক্ষে এইসব বলাই সম্ভব। এখন আপনি ট্রাম্পের কথা শুনবেন নাকি এটা আপনার ব্যাপার। এনিওয়ে, আমি মানা করি নাই, কিন্তু আমি বলেছি যে আপনি একটু মেইন বইটা রিডিং দেন ভাই। গাইড পড়েন না, সমস্যা নাই, গাইড বুকে নিয়ে ঘুমান, তো মেইন বইটা একটু রিডিং দেন। মেইন বইয়ের উপরে কিছু নাই। গুড। রিসার্চও হয় আমাদের দেশে ভাই? একদম হয় না তা না, কিন্তু হয়। কিন্তু আমাদের আসলে রিসার্চের নাই, মানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি। এই যে ক্যান্সার, সার্ভিক্যাল কার্সিনোমা নিয়ে আমি একটা নতুন মেথড রিসার্চ করার চেষ্টা করেছিলাম, লিকুইড বেস সাইটোলজি। এটা আর কি কনভেনশনাল চেয়ে আরেকটু ভালোই রেজাল্ট দেয় কিনা। বিশ্বাস করেন, আমি মানে আমার ম্যাটেরিয়ালস বাইরে থেকে আনার পরে এয়ারপোর্ট আটকায় দিল, বললো যে এগুলো কী ব্যাখ্যা করতে হবে। আমি ফান্ডিং পাইলাম না। ফান্ডিং শেষ পর্যন্ত পেয়েছিলাম, কিছুটা পেয়েছিলাম, বাট মোট কথা হচ্ছে ফান্ডিং সবচেয়ে বড় কথা। আমাদের আসলে টাকা পয়সা খুব কম দেয়। আমার এক ব্যাচমেট, বর্তমানে বিএসএমইউর, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার অনেক সিনিয়র ভাই। ওকে, উই আর ব্যাক এগেইন। উনি ফ্লো সাইটোমেট্রি করেছেন, রিসার্চ করেছেন। প্লিজ স্যার, সেভ দ্য ভিডিও আফটার ইউ ফিনিশ। উইল বি ইয়োর কাইন্ডনেস, উইল বি মাই প্লেজার। আই হোপ এটা সেভ থাকবে। ভাই অফ করেন। আর কত? হ্যাঁ, অফ করব। ও আমাকে বলেন নাই, ফয়সাল ফাইমকে বলেছেন। আচ্ছা, ফয়সাল ফাইম মনে অফ হয়ে গিয়েছে। ইওসিনোফিলিক সাইটোপ্লাজম মানে কি? দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আমরা যে হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন ইউজ করি, তাই না? হেমাটক্সিলিনটা কি? অ্যাসিডিক ডাই, বেসিক ডাই। ইওসিনটা কি? অ্যাসিডিক ডাই। বেসিক ডাই লাগবে অ্যাসিডে। অ্যাসিড কই থাকে? নিউক্লিয়াসের ডিএনএ। ডিএনএ ইজ দ্য অ্যাসিড। সো হেমাটক্সিলিন লেগে এটা ব্লু হয়ে যায়। আর ইওসিনটা কোথায় লাগে? সাইটোপ্লাজমে। যেহেতু এটা একটা অ্যাসিডিক ডাই, সাইটোপ্লাজমটা বেসিক, সো সাইটোপ্লাজমটা দেখা যায় লাল বা পিঙ্কিশ। এটাকেই বলা হয় ইওসিনোফিলিক সাইটোপ্লাজম। লাল নীল আপনারা মনে রাখবেন। আপনারা যখন হিস্টোপ্যাথোলজি আঁকবেন আপনারা 2টা কালার ইউজ করবেন, লাল আর নীল, বাস, এর বেশি না। আপনার ক্লাস আরও চাই। থ্যাংক ইউ। আপনারা কিসের টপিকে ক্লাস চান আমাকে বললে আমি সেভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা গাইড পড়ি না, বিশ্বাস করলাম না, মাশাল্লাহ। সাইটোপ্যাথোলজি 2টা মনে রাখেন, এবং ফিক্সেটিভ অবশ্যই 10%। আমরা আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এরপর ডিসকানেক্ট হলে আর আসবো না, রাত হয়ে গিয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিচ্ছি। আরও কয়েকটা কোশ্চেন যদি পড়তে পারি পড়ে ফেলি এই সুযোগে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ক্যান্সার অ্যান্ড কার্সিনোমা, যেটা আবার চলে গিয়েছিল। আচ্ছা, প্লিজ স্যার সিস্টেমিক প্যাথোলজির ক্লাস চাই। আচ্ছা, সিস্টেমিক প্যাথোলজির আমি তো একটা করে ক্লাস নিতে হবে, চেষ্টা করব।
জি জি অবশ্যই কনফার্মেটরি ডায়াগনোসিস হিস্টোপ্যাথোলজি মরফোলজির উপর লেকচার নেন। আচ্ছা মরফোলজি আপনাদের একটা ছোট টেকনিক শিখে রাখি। ধরেন আপনি সিস্টেমিক প্যাথোলজিতে আপনাকে বললো অমুক কার্সিনোমার মরফোলজি বলো, মরফোলজি সবসময় কঠিন লাগে তাই না, আমরা বলতে পারি না। আপনি একটা কমন সিস্টেম শিখে রাখেন। গ্রসলি আপনি বলবেন ইট ইজ এ ইনফিলট্রেটিভ সলিড গ্রে হোয়াইট টু গ্রে ট্যান মাস, ইনফিলট্রেটিভ সলিড গ্রে হোয়াইট টু গ্রে ট্যান মাস উইথ এরিয়াস অফ হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস। বডির সব ধরনের ম্যালিগনেন্সি একটু হার্ড হয়, একটু হেমোরেজ নেক্রোসিস থাকে, চারপাশে একটু ইনফিলট্রেটিভ থাকে। তাহলে এই কথাটা আপনি বলে দেন যদি ভুলে যান। মাইক্রোস্কোপিক্যালি আপনি একটা কমন কথা বলতে পারেন একইভাবে আপনি যে ম্যালিগনেন্ট সেল ক্রাইটেরিয়াগুলো বলে দেন। বলেন যে দিস ইজ এ ম্যালিগনেন্ট নিওপ্লাজম কম্পোজড অফ অ্যানাপ্লাস্টিক স্কোয়ামাস অর গ্ল্যান্ডুলার সেল অথবা মেলানোসাইটিক সেল উইথ প্লিওমরফিক হাইপারক্রোমেটিক নিউক্লি, অ্যাটিপিক্যাল মাইটোসিস অ্যান্ড এরিয়াস অফ হেমোরেজ নেক্রোসিস। আন্ডার মাইক্রোস্কোপ হেমোরেজ নেক্রোসিস থাকতে পারে। তাহলে আপনি মরফোলজিতে আপনি এই কমন দুইটা ফর্ম্যাট মনে রাখেন। আপনি যদি একদম ভুলে যান তাহলে আপনি আপনার এই টেকনিক আপনি এভাবে নিজেকে সেভ করতে পারেন। আরও ইনফ্লামেশন স্যার প্যাথোলজি মেইন বুক রবিন্স ছাড়া কোনো বই আছে ইজি করে বুঝানো? ভাই ভাই রবিন্সটাই পড়েন ভাই, আর বই লাগবে না। আরও তো আপনাদের তো আছেই, আপনাদের তো আরিফ, এন্ডেভর, ব্লু প্রিন্ট, হোয়াইট প্রিন্ট, জামদানি প্রিন্ট, অনেক কিছু আছে। তো রবিন থ্যাংক ইউ, তো মাইন্ড করবেন না, আপনি জিজ্ঞেস করেছেন আমি খুব খুশি হলাম। বাট এমবিবিএস লেভেলে রবিন্স এক্সিলেন্ট বই, রবিন্সের চেয়ে বেশি কিছু দরকার নাই। কিছু টাফ আপনার ক্লাসটাই টাফ টপিক নিয়ে। আচ্ছা আপনারা প্লিজ আমাকে জানাবেন টাফ টপিক কোনটা মনে হয়, কারণ আমার কাছে সবই টাফ লাগে। আপনাদের কাছে কোনটা টাফ লাগে আমাকে জানাবেন। আমরা সেটা আরও আরও অনেক কোয়েশ্চেন এসেছে। আমি দুঃখিত, আমি আজকে আমাদের সময় নেই, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি সব পড়তে পারলাম না, বাট আমি পরে পড়বো। আমি অ্যান্সার দেওয়া কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা জয়েন করেছেন। এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমরা কিন্তু তাহলে খুব বেশি পড়িনি, আমার মনে হয় আপনারাও স্বীকার করবেন যে আমরা কিন্তু কমই পড়লাম, বেশি না। বাট বিলিভ মি, এটা থেকে আপনার নিওপ্লাসিয়া রিটেন, ভাইভা, অবজেক্টিভ, ইভেন আপনার পোস্ট গ্রাজুয়েশনের যে কিছু নিওপ্লাসিয়ার কোয়েশ্চেন এখান থেকেই চলে আসবে। বেশি কিন্তু আমাদের পড়ার দরকার নেই, আমরা কম পড়বো, বেশি মনে রাখবো। তো ঠিক আছে, হ্যাপি রিডিং অ্যান্ড স্টে সেফ। আজকের মতো সাইন অফ করছি, ভালো থাকবেন।